বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্ট টেকনিক সলিউশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এক্সাম তোমাদের উচ্চতর গণিত অষ্টম অধ্যায়ের উপর। তোমরা নিশ্চয়ই জানো যে অষ্টম অধ্যায়ে 8.1 থেকে 8.3 এই তিনটি অধ্যায় রয়েছে। আজকের এক্সামটি 8.1-এর উপর। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশের নামকরা স্কুলসমূহের টেস্ট পরীক্ষায় আসা বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়াও আমার নিজস্ব চিন্তা থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রশ্ন নিয়ে আজকের পরীক্ষার প্রশ্ন সেট সাজানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস শুধুমাত্র এই প্রশ্ন সেটে স্থান পাওয়া এমসিকিউগুলোর শর্ট টেকনিক সলিউশন জানা থাকলে যে কোনো পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক না কেন তুমি খুব সহজেই এবং স্বল্প সময়েই তার উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। তো দেরি কেন, শুরু করা যাক। এবং শুরু সকাল 10:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটি হচ্ছে আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে অনেকেই আনসার করে ফেলেছ। সময় আরও অনেক আছে, বেশ কয়েক সেকেন্ড সময় আছে। তোমরা যারা আনসার করো নাই এখনও আনসার করতে পারো। প্রশ্নটি কিন্তু অ্যাজ ইউজাল প্রশ্ন, কিন্তু টেকনিক্যাল ওয়েতে আনসার করলে খুব স্বল্প সময়ে আনসার করা যাবে, সময় শেষ। হ্যাঁ, এই প্রশ্নটি যদি তুমি অ্যাজ ইউজালি সলিউশন করতে চাও অনেক সময় লাগবে। আর যদি তোমাকে আমি একটি শর্ট টেকনিক শিখিয়ে দিই, মাত্র কয়েক সেকেন্ডেই এর উত্তর তুমি বের করতে পারবে ইনশাল্লাহ। দেখো, আগে মিলিয়ে নাও, যারা আনসার করতে পেরেছ তারা মিলিয়ে নাও যে এই প্রশ্নটির সঠিক উত্তর আসলে কোনটি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ সকাল 10:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে 135 ডিগ্রি। দেখো সেই শর্ট টেকনিক সলিউশনটি। শর্ট টেকনিক সলিউশনের সেই সূত্র হচ্ছে যে কোনো সময়ের জন্য, শুধু 10:30টা নয়, এখানে যদি 10:15 বলা হতো কিংবা 8:20 বলা হতো, 8:30 বলা হতো বা 2:30 বলা হতো, 2:15 বলা হতো, 1:45 বলা হতো, তাহলেও কিন্তু একই সূত্রে, অর্থাৎ সময় হিসেবে যেই সময়ই উল্লেখ থাক না কেন একই সূত্রে তুমি করতে পারবে। সেই সূত্রটা হচ্ছে এই। চমৎকার একটি সূত্র। দেখো, উপরে আছে মডুলাসের ভিতরে, কিন্তু মডুলাসের ভিতরে ঘন্টা ইন্টু 60 মাইনাস মিনিট ইন্টু 11 ডিভাইডেড বাই 2। তো ঘন্টার জায়গায় আমরা ঘন্টার ডিজিটটা বসাবো এবং মিনিটের জায়গায় আমরা মিনিটের ডিজিটটা বসাবো। আমাদের এই প্রশ্নে ঘন্টার জায়গায় রয়েছে 10, তাহলে ঘন্টার জায়গায় 10 বসাবো এবং মিনিটের জায়গায় রয়েছে 30, আমরা মিনিটের জায়গায় বসাবো 30। চলো বসিয়ে ক্যালকুলেশন করি। হ্যাঁ, দেখো, ঘন্টার জায়গায় 10 এবং মিনিটের জায়গায় 30 বসিয়ে ক্যালকুলেশন করছি এবং নিশ্চয়ই তুমি এই ক্যালকুলেশন করতে পারবে। ক্যালকুলেশনে আমাদের চূড়ান্ত রেজাল্ট আসলো কত? 135 ডিগ্রি। এখন এখানে মডুলার চিহ্ন কেন ব্যবহার করেছি? মূলত যদি এমন হতো যে ঘন্টার জায়গায় একটা ছোট্ট ডিজিট 10 না হয়ে, ধরো এখানে যদি এমন হতো যে 2:30টায়, 2:30 মিনিটে, 2:30 মিনিটে বা 2:20 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে দেখো, যদি আমরা 2:20 মিনিট বা 2:30 মিনিট নিতাম তাহলে ঘন্টার জায়গায় বসতো 2, তাহলে 2 ইন্টু 60, তার মানে 120 হতো। আর মিনিটের জায়গায় যদি 20 বা 30 হয়, ধরো মিনিটের জায়গায় যদি এমন হতো যে 2:20 মিনিট, তার মানে মিনিটের জায়গায় 20, তাহলে এখানে 20 গুণন 11, তার মানে এখানে কিন্তু 220, তাহলে এখানে হতো 120, এখানে 220, তো 120 মাইনাস 220, তাহলে উপরে হতো -100, তো -100 ডিভাইডেড বাই 2, তাহলে -50 হতো, -50 ডিগ্রি, যদি মডুলার চিহ্ন ব্যবহার না করতাম। এখন ঘড়ির দুটি কাঁটার অন্তর্গত কোণ, এটা তো ঋণাত্মক হওয়ার প্রশ্ন ওঠে না,
যে কারণে কিন্তু আমরা মডুলাস চিহ্ন নিয়েছি, যে মডুলাসের ভিতরে যদি মাইনাস রেজাল্ট আসে তাহলেও সেটা প্লাস কাউন্ট হবে। এজন্যই কিন্তু মডুলাস নেওয়া হয়েছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। চমৎকার একটি প্রশ্ন আমরা পার করলাম এবং প্রত্যেকটি প্রশ্নেই এরকম চমৎকার প্রশ্ন। নিশ্চয়ই তোমরা অনেকেই এই প্রশ্নটির উত্তর জানতে বা করতে পারতে, কিন্তু এই শর্ট টেকনিকটা জানার পর তোমাদের জন্য কিন্তু আরও সহজ হয়ে গেল। তো পরবর্তী প্রশ্নগুলো এরকম কিন্তু বিভিন্ন শর্ট টেকনিকে আলোচনা করা হবে। তো চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি কি। দ্বিতীয় প্রশ্নটিও ঘড়ির ডায়ালের অঙ্ক। ঘড়ির ডায়ালে ক্ষুদ্রতম ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ কত? চমৎকার প্রশ্ন। ঘড়ির ডায়ালে ক্ষুদ্রতম ঘর কয়টি আছে তা দিয়ে হিসাব করতে হবে। দেখো ইতিমধ্যে অর্ধেক সময় পার হয়ে গেল। এখন দেখো বাকি অর্ধেক সময়ে তোমরা কে কে আনসার করতে পারো, এবং সময় কিন্তু শেষ প্রান্তে। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকে আনসার করেছ, অনেকে হয়তো করতে পারোনি। হ্যাঁ, সময় শেষ। চলো এবার আগে আমরা এর সঠিক উত্তরটা দেখে নিই। তোমরা যারা আনসার করেছ তারা মিলিয়ে নাও। এই প্রশ্নটি একটি বহুপদী প্রশ্ন। 3টি অপশন আছে। এই 3টি অপশনের মধ্যে কোনটি কোনটি সঠিক তা বাছাই করে কিন্তু আনসার করেছ নিশ্চয়ই। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ ঘড়ির ডায়ালে ক্ষুদ্রতম ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ π/30 রেডিয়ান, যাকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করলে হবে 6 ডিগ্রি। অর্থাৎ রেডিয়ান এককে হবে π/30 আর ষাটমূলক বা ডিগ্রি এককে হবে 6 ডিগ্রি। তো কিভাবে হয় চলো আমরা দেখি। ঘড়ির ডায়ালে 12টি ঘর রয়েছে। 1 থেকে 12 পর্যন্ত লেখা থাকে সাধারণত। আর প্রত্যেক ঘরেই আবার দেখবে 5টি করে ছোট দাগ আছে। দাগ না থাকলেও ধরে নিতে হবে 5টি আছে। তার মানে ঘড়ির ডায়ালে প্রতি ধরো এই 12 থেকে 1 বা 1 থেকে 2, 1 আর 2 এর মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে 5টি ঘর। তেমনি 2 থেকে 3 যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে আরও 5টি ঘর। এভাবে প্রত্যেক ফাঁকা স্থানে 5টি করে ঘর আছে। তাহলে 5 × 60টি ক্ষুদ্রতম ঘর আছে। এই 60টি ক্ষুদ্রতম ঘর দ্বারা কেন্দ্রে আবদ্ধ কোণ কত? 360 ডিগ্রি, যদি আমরা ডিগ্রিতে বলি। আর যদি আমরা রেডিয়ানে বলি তাহলে টুয়াইস পাই রেডিয়ান। তাহলে 60টি ক্ষুদ্রতম ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ টুয়াইস পাই রেডিয়ান। তাহলে একটি ক্ষুদ্রতম ঘর দ্বারা কেন্দ্রে আবদ্ধ কোণ কত হবে? নিশ্চয়ই টুয়াইস পাই / 60 এরকম। তো দেখো কেন্দ্রে আবদ্ধ কোণ টুয়াইস পাই রেডিয়ান। এখন একে যদি আমরা, এটা তো সবগুলো ঘর, 60টি ঘর দ্বারা উৎপন্ন কোণ, কেন্দ্রে আবদ্ধ কোণ। এখন একটি ক্ষুদ্রতম ঘর দ্বারা কেন্দ্রে আবদ্ধ কোণ বের করবো আমরা একে 60 দ্বারা ভাগ করে, এবং 60 দ্বারা ভাগ করে আমরা যেটা পেলাম সেটা হলো π/30 রেডিয়ান। তো আমরা অপশনে দেখতে পাচ্ছি 2 নম্বরটা হলো π/30 রেডিয়ান। এখন আমরা যদি একে ডিগ্রিতে প্রকাশ করতে চাই, তাহলে তোমরা তো জানো যে রেডিয়ানকে কিভাবে ডিগ্রিতে প্রকাশ করা হয়। হ্যাঁ, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে জাস্ট আমরা 180/π দ্বারা গুণন করব। তার মানে π/30কে এখন আমরা 180/π দ্বারা গুণ করলেও কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। কিন্তু তা না করে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে ঘড়ির ডায়ালের কেন্দ্রে আবদ্ধ কোণ আছে কত? 360 ডিগ্রি। এখন ক্ষুদ্রতম ঘর 60টি, তাহলে 60 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা রেজাল্ট পেয়ে যাব 6 ডিগ্রি। কাজেই ষাটমূলক বা ডিগ্রি এককে এই কোণটির মান 6 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তার মানে 1 নম্বর যে অপশনটা 2/π রেডিয়ান, এটা আসলে ভুল। চলো আমরা তাহলে এর পরবর্তী প্রশ্নে যাই। এর পরবর্তী প্রশ্নটাও নিশ্চয়ই অনেক চমৎকার প্রশ্ন হবে। দেখো প্রশ্ন নাম্বার 3 শুরু হয়ে যাচ্ছে। প্রশ্ন নাম্বার 3, হ্যাঁ, আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত রেডিয়ান কোণের মান নিচের কোণটি। রেডিয়ান কোণের মান তোমরা নিশ্চয়ই জানো, রেডিয়ান কোণ মানে 1 রেডিয়ান। এই 1 রেডিয়ান কোণের মান এই 4টি অপশনের মধ্যে কোনটি? 4টি অপশনই কিন্তু দেখো জাস্ট লাস্ট ডিজিটটা চেঞ্জ, আর সবটুকুই কিন্তু একই। হ্যাঁ, ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই আনসার করেছো। এটা আনসার করা কিন্তু খুবই সহজ।
তারপরও একটু চিন্তার ব্যাপার আছে আসন্ন মানের কারণে। হ্যাঁ, সময় শেষ। চলো আমরা দেখে নেই আগে কে কে সঠিক উত্তর করতে পেরেছ। হ্যাঁ, তোমরা মিলিয়ে নাও তোমাদের উত্তরগুলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ আসন্ন 5 স্থান পর্যন্ত রেডিয়ান কোণের মান 57.2957 ডিগ্রি। এই মানটি কিভাবে আসলো বা এইটি কেন গ্রহণযোগ্য মান হলো আসন্ন 5 স্থান পর্যন্ত, চলো আমরা দেখে নিই। তোমরা জানো 1 রেডিয়ান সমান 2/পাই ইন্টু সমকোণ। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এই প্রতিজ্ঞাটির যখন প্রমাণ করেছ লাস্ট লাইনে তোমরা এটাই পেয়েছিলে, 2/পাই ইন্টু সমকোণ, মানে 1 রেডিয়ান সমান 2/পাই গুণন সমকোণ। আর এই সমকোণ মানে তো 90 ডিগ্রি। যেহেতু দেখো 4টি অপশনই ডিগ্রি একক আছে, কাজেই সমকোণকে তো আমরা ডিগ্রি একক নিবই। তাহলে 2/পাই গুণন 90 ডিগ্রি লিখব। এবার উপরে হয়ে গেল 90 ডিগ্রি গুণন 2, তার মানে 180 ডিগ্রি, নিচে পাই। তাহলে এই 180 ডিগ্রি বাই পাই, তার মানে 180কে তুমি পাই দ্বারা ভাগ করো, পায়ের মান দ্বারা ভাগ করো। 180কে পাই দ্বারা ভাগ করলে তুমি পাবে এই ডিজিট, অর্থাৎ 57.29577,951 ডিগ্রি। কিন্তু আমাদের তো বলেছে 5 স্থান পর্যন্ত, এবং শুধুমাত্র 5 স্থান পর্যন্ত চিন্তা করলে হবে না, আসন্ন 5 স্থান পর্যন্ত। তার মানে দশমিকের পরে 5 ঘর তো বটেই, তার আগে আসন্ন কথাটা থাকার কারণে পঞ্চম ঘরে যে ডিজিট থাকবে তার সাথে 1 যোগ করব কি করব না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আসন্ন শব্দটা থাকার কারণে। তো আমাদের দেখি যে দশমিকের পরে 5 ঘর গেলে এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই যে 5 ঘর, তো তাহলে তো 7। এই হিসেবে আমাদের উত্তর হওয়ার কথা কিন্তু খ, কিন্তু খ সঠিক উত্তর নয়, গ। কেন? কারণ দেখো এই 7-এর জায়গায় গতে আছে 8, তার মানে 1 এখানে যোগ করা হয়েছে। কেন? কেননা এর পরবর্তী ঘর অর্থাৎ 6 নম্বর ঘরে 9 রয়েছে। যদি আসন্ন 5 স্থান পর্যন্ত বলে তাহলে 6 নম্বর ঘরটা আমাদের বিবেচনায় নিতে হবে, এবং 6 নম্বর ঘরের ডিজিটটি যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো ডিজিট হয় তাহলে 5 নম্বর ঘরে 1 যোগ করে দিতে হয়। এভাবে আমাদের আসন্ন মান বের করতে হয়। এ কারণে দেখো এই যে যেহেতু ষষ্ঠ ঘরে 9 রয়েছে, অবশ্যই এটা 5 বা 5-এর বেশি, হ্যাঁ, এজন্যে এই সাথে সাথে 1 যোগ করে এখানে হবে 8। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 57.29578। এজন্যেই আমাদের গ নম্বরটি সঠিক উত্তর। এটিও আসলে খুবই চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। শুরু হয়ে যাচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ। এ ধরনের একটি প্রশ্ন প্রায়ই হয়ে থাকে। হ্যাঁ, -520 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? সময় কিন্তু অলরেডি অর্ধেক পার হয়ে গেল। হ্যাঁ, তোমরা আনসার করতে পারো, যাদের জানা আছে এই প্রশ্নটির আনসার করার টেকনিক, যাদের জানা আছে নিশ্চয়ই আনসার করেছো। যারা জানো না এখনও কয়েক সেকেন্ড সময় আছে, এবং সময় প্রায় শেষ। চলো আগে সঠিক উত্তরটা জেনে নিই। যারা আনসার করেছো মিলিয়ে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, তার মানে -520 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কিভাবে সেটা বের করব? যারা করতে পেরেছো তারা তো জানোই। হ্যাঁ, তারপরেও দেখো যে এখানে আমি তোমাদেরকে কোন টেকনিকটা দেখাচ্ছি। আর যারা আনসার করতে পারো নাই তারা তো অবশ্যই অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবে। আর যারা আনসার করতে পারছো না বা সঠিক আনসার করো নাই, তারা মন খারাপ করো না, কেননা আজকের এই ক্লাস শেষে তুমি যখন প্র্যাকটিস করবে এই অধ্যায়টি, এই অনুশীলনীটি, নিশ্চয়ই তুমিও খুব স্মুথলি, সহজে, খুব স্বল্প সময়ে আনসার করতে পারবে ইনশাল্লাহ। কাজেই মন খারাপ করার কিছু নেই। তো চলো আমরা দেখে নিই এটা আমরা কোন টেকনিকে সঠিক উত্তরটি বের করতে পারি। -520 ডিগ্রি আমাদের বলা হয়েছে কোন চতুর্ভাগে। তোমরা তো নিশ্চয়ই জানো যে প্রত্যেক চতুর্ভাগে কোণের পরিমাণ 90 ডিগ্রি। কাজে আমরা করব কি, এই
520 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি দ্বারা ভাগ করব। তার মানে ক্যালকুলেটারে 520কে তুমি 90 দ্বারা ভাগ করে নাও। তাহলে দেখো তুমি যে রেজাল্ট পাবে সেখানে 5 দশমিক এরকম আসবে। তো আমরা এর পরের লাইনটা কিভাবে করব? ওই যে 90 দ্বারা ভাগ করেছি, তাই 90 ডিগ্রি গুণন ওই দশমিক বিন্দুর বাম পাশের ডিজিট 5, এবং তার আগে অবশ্যই মাইনাস, কেননা কোণটা ঋণাত্মক, এই মাইনাস চিহ্ন দিতে কিন্তু ভুল করা যাবে না। এবার দেখো 90কে যদি তুমি 5 দ্বারা গুণন করো, 5 নং 45, তার মানে 450। এবার 520 থেকে 450 বিয়োগ করো, পাবে 70, সেই 70 এখানে বিয়োগ করে দাও। তাহলে দেখো -445 মাইনাস 70 হয়ে যাবে -520, এভাবে মিলিয়ে নিবে। এখন লক্ষ্য করো, এই যে এই 90 মানে তো এক সমকোণ, আর তার সাথে গুণন আছে 5, তার মানে 5 সমকোণ। এবং ঋণাত্মক কোণ বলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরব। কোথা থেকে শুরু করব? হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরব। ঋণাত্মক কোণ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরব, আর যদি ধনাত্মক কোণ হতো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতাম, রাইট? এবার এই যে মাদার রে, যেটা অর্থাৎ সাপেক্ষ অক্ষ বলা হয় ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর থেকে তুমি ঋণাত্মক কোণের কারণে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ক্লকওয়াইজ তুমি এভাবে ঘুরবে। কতক্ষণ ঘুরবে? 5 সমকোণ। এই যে এখান থেকে এ পর্যন্ত আসলে 1 সমকোণ, এই যে 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, এবং আরও 70 ডিগ্রি ঘোরার পর তুমি এসে থামলে কত? তৃতীয় চতুর্ভাগে। সুতরাং -520 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 5ম নাম্বার প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নটা কত সুন্দর। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা একেবারে সহজ একটি প্রশ্ন। তোমরা নিশ্চয়ই 100% স্টুডেন্ট এটি আনসার করতে পারবে। এই অনুশীলনী যারা প্র্যাকটিস করেছ তারা নিশ্চয়ই এটা কয়েক সেকেন্ডের মধ্যেই আনসার করে ফেলবে। কেউ 1-2 সেকেন্ডের মধ্যেই সঠিক উত্তরটি খুঁজে পাবে। হ্যাঁ, সময় কিন্তু শেষের দিকে চলে আসছে। এর মধ্যেও যারা আনসার করো নাই, এখনও আনসার করে নিতে পারো। হ্যাঁ, সময় শেষ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি তো টোয়াইস পাই আর, এবং ব্যাসার্ধ টোয়াইস আর। হ্যাঁ, আমি আগেই সলিউশন দিচ্ছি কেন, আগে আমরা সঠিক উত্তরটা দেখে নেই, তাই না? তোমরা তো অনেকেই আনসার করেছ এবং অধীর আগ্রহে বসে আছো সঠিক আনসার হয়েছে কিনা। হ্যাঁ, এই প্রশ্নটি তোমরা, আমার বিশ্বাস যে প্রায় 100%ই সঠিক আনসারই করেছ। হ্যাঁ, তবু মিলিয়ে নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই। কি করে হলো? নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝেই আনসার করেছ, কেউ হয়তো মুখস্থ করেছ, না বুঝেও হতে পারে। তো এজন্যে চলো আমরা প্রকৃত বিষয়টা দেখে নেই। আমি বলেছি ইতিমধ্যে যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হয় টোয়াইস পাই আর, এবং ব্যাস হয় টোয়াইস আর। তো পরিধি অনুপাত এই যে ব্যাস, অনুপাত মানে ভাগ। তাহলে দেখো উপরে টোয়াইস আর আর নিচে টোয়াইস আর ক্যান্সেল হয়ে গেলে থাকে পাই। এজন্যেই বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্ন শুরু হয়ে গেছে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3, 5, 7। ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান আমাদের বের করতে হবে। ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। হ্যাঁ, দেখো তাহলে কিভাবে করতে পারো। অনেকেই করতে পারবে আমি জানি, তবে সবাই পারবে এমনটিও আশা করছি না। কেউ হয়তো বা এখনও এ পর্যায়ে পৌঁছো নাই। হ্যাঁ, এখনও বেশ কয়েক সেকেন্ড সময় আছে। যারা আনসার করতে চাও আনসার করে নিতে পারো, এবং সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে শেষ। চলো এবার আমরা উত্তরটা আগে মিলিয়ে নিই, তাই না? তো সবাই নিশ্চয়ই সঠিক উত্তর করতে পারবে না। এটি সহজ মান প্রশ্ন নয়, এটিকে আবার কঠিন মানও বলতে চাই না। এটি আসলে একটি মধ্যম মান প্রশ্ন,
কাজেই আমার ধারণা যে 80 থেকে 90% স্টুডেন্ট এটির সঠিক আনসার করতে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ। কি করে হলো চলো এবার আমরা দেখে নেই। এই যে 3টি কোণের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাতের সাধারণ রাশি ধরে নেই এক্স, তাহলে 3টি কোণ কি কি হবে? 3x, 5x এবং 7x, এবং ক্ষুদ্রতম কোণটি কিন্তু 3x। তাহলে দেখো 3x, 5x, 7x আমরা এককটা কি বলবো? এককটা বলবো অবশ্যই রেডিয়ান। 3x রেডিয়ান, 5x রেডিয়ান, 7x রেডিয়ান, কেননা আমাদের ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান চাওয়া হয়েছে। এই জন্য আমরা এককটা রেডিয়ানেই ধরে নিব। তাহলে 3x রেডিয়ান, 5x রেডিয়ান, 7x রেডিয়ান যোগ করে দিলে 3 কোণের যোগফল হয়ে যাবে 15x রেডিয়ান। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি রেডিয়ান এককে পাই রেডিয়ান, তাহলে আমরা বলতে পারি 15x ইকুয়ালস টু পাই, এটা বলতে পারি। এখন ক্ষুদ্রতম কোণ তো 3x রেডিয়ান, তাহলে এখানে আমরা 3x পাবো কি করে? উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। তো আমরা 5 দ্বারা ভাগ করে 3x ইকুয়ালস টু পাই, পাই বাই 5, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। 3x রেডিয়ান তার মানে পাই বাই 5 রেডিয়ান। তাহলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হবে পাই বাই 5 রেডিয়ান। এ কারণেই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়েছে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 7 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণের মান 70 ডিগ্রি হলে অপর কোণের মান কত রেডিয়ান? এটাও কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। সমান সমান কোণের মান 70 ডিগ্রি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অনেকেই আনসার করতে পারবে, তবে এটিও কিন্তু সহজ মান কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, যারা আনসার করতে চাও এখনও কয়েক সেকেন্ড সময় আছে, আনসার করে নাও। হ্যাঁ, সময় কিন্তু একেবারে শেষের দিকে এবং শেষ। চলো এবার আগে উত্তরটা মিলিয়ে নেই। যারা আনসার করেছ তারা দেখো তুমি সঠিক আনসারটি করতে পেরেছ কিনা। হ্যাঁ, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ অপর কোণের মান 2 পাই ডিভাইডেড বাই 9 রেডিয়ান। কিভাবে হলো চলো দেখি। দেখো বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি কোণ সমান হয় এবং সেই কোণ দুটির প্রত্যেকটির মান 70 ডিগ্রি। তাহলে ওই 2টি কোণের সমষ্টি কত হবে? 70 প্লাস 70 তার মানে 140। আর 3 কোণের সমষ্টি 180, তাহলে অপর কোণ হবে 180 মাইনাস 140। কত হলো? 40 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রি, কিন্তু আমাদের বলছে অপর কোণের মান রেডিয়ান এককে বের করতে হবে। অপর কোণের মান অলরেডি পেয়ে গিয়েছি, কিন্তু এটা ডিগ্রি এককে ষাটমূলক পদ্ধতিতে। এটাকে যদি আমরা রেডিয়ান এককে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে একে গুণ করতে হবে পাই বাই 180 দিয়ে। তার মানে 40কে গুণন করবো আমরা পাই বাই 180 দিয়ে। এবার দেখো তুমি যদি কাটাকাটি করো, এই যে 0 আর 0 কাটাকাটি করে দিলা, তারপরে 4 দ্বারা 18 সরাসরি কাটাকাটি যায় না, 4কে 2 দ্বারা কাটো, উপরে হবে 2, আর 18কে 2 দ্বারা কাটলে নিচে হবে 9, তাহলে উপরে 2 পাই, নিচে 9, এই যে 2 পাই বাই 9। আশা করি তোমরা এই উত্তরটিও বুঝতে পেরেছ। তোমরা প্র্যাকটিস করবে, এভাবে অন্য মান নিয়ে খুব দ্রুত আনতে পারো কি না সেটা তুমি প্র্যাকটিস করবে অবশ্যই। এবার চলো নাম্বার 8-এ যাই। নাম্বার 8-এ দেখি তোমাদের জন্য কি অপেক্ষা করছে, কোন প্রশ্ন অপেক্ষা করছে। শুরু হয়ে যাচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এর প্রশ্নটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখো প্রশ্নটা কি, 2টি কোণের সমষ্টি পাই বাই 3 রেডিয়ান এবং অন্তর পাই বাই 6 রেডিয়ান, বৃহত্তর কোণের মান কত? হ্যাঁ, সমষ্টি এবং অন্তর দেওয়া আছে, বৃহত্তর কোণের মান বের করতে বলা হয়েছে। সময় অর্ধেক পার হয়ে কয়েক সেকেন্ড সময় আছে মাত্র। তোমরা যারা এখনও আনসার করতে চাও করতে পারো, সময় কিন্তু একেবারেই শেষ এবং শেষ হয়ে গেল সময়। বৃহত্তর কোণের মান, 2টা কোণের সমষ্টি বলা আছে এবং অন্তর বলা আছে। বৃহত্তর কোণের মান, অন্তর যেহেতু পাই বাই 6, নিশ্চয়ই একটা কোণ বড় আর একটা কোণ ছোট। বড় কোণটা বের করতে বলা হয়েছে। ধরে নেই বড় কোণটা x এবং ছোট কোণটা y, তাহলে তো আমরা বলে নিতে পারি x প্লাস ওয়াই হচ্ছে পাই বাই 3 এবং x মাইনাস ওয়াই হচ্ছে পাই বাই 6। ও আগেই কেন সলিউশন,
আগে তো উত্তরটা বলে দেবো, তাই না? তোমরা নিশ্চয়ই ওদের আগ্রহে বসে আছো। আগে উত্তরটা দেখে নাও, মিলিয়ে নাও উত্তর। তোমাদের কে কে সঠিক উত্তর করতে পেরেছো মিলিয়ে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 3টি অপশনের, এটি তো বহুপদী, 3টি অপশনের মধ্যে 2 এবং 3 সঠিক, 1 নম্বর সঠিক নয়। কিভাবে এই প্রশ্নটার সমাধান করা যায়? যারা করতে পারো নাই তারা দেখো, আর যারা করতে পেরেছো তারাও দেখো আমি কোন শর্ট টেকনিকটা তোমাকে দেখাচ্ছি। ওকে, তো আমি ইতিমধ্যে বলেছি যে বৃহত্তর কোণ যেহেতু বের করতে হবে, বৃহত্তর কোণটাকে এক্স ধরি আর ক্ষুদ্রতর কোণটাকে ওয়াই ধরি। তাহলে দুটি কোণের সমষ্টি যেহেতু π/3, তাহলে আমরা বলতে পারি x + y = π/3। আর অন্তর বলা আছে π/6, তাহলে x - y = π/6। এবার যদি এই দুটি সমীকরণকে আমরা প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ করে দেই, তাহলে দেখো আমাদের কি হবে, বিয়োগ নয় যোগ করে দেব। হ্যাঁ, দুটি সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে y কাটা যাবে, x থাকবে, তাহলে 2x পাবো আমরা π/2। এই যে π/3 এবং π/6 যোগ করলে হবে π/2, আর এদিকে যোগ করার কারণে প্লাস y আর এই মাইনাস y কাটা যাবে, x এবং x যোগ হয়ে 2x। এবার আমাদের যেহেতু বৃহত্তর কোণের মান x, তার মানে x এর মান বের করতে হবে। সুতরাং উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো x = π/4। তাহলে বৃহত্তর কোণের মান π/4 রেডিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিন্তু π/4 তো শুধুমাত্র 3 নম্বরে, তাহলে কি শুধু 3 নম্বর সঠিক? শুধু 3 নম্বর দিয়ে তো কোনো অপশনই নেই ক, খ, গ, ঘতে। তার মানেই হচ্ছে অপর দুইটা অপশন যেহেতু ডিগ্রি এককে, তাহলে এই যে এই বৃত্তীয় মান π/4 রেডিয়ান, একে 60মূলক পদ্ধতিতে আবার নিতে হবে, অর্থাৎ ডিগ্রি এককে কত হয় তা বের করতে হবে। আমরা জানি রেডিয়ানকে ডিগ্রি এককে কিভাবে প্রকাশ করতে হয়, 180/π দ্বারা গুণ করলেই হয়ে যায়। তাহলে দেখো 180/π দ্বারা গুণ করলে পাই আর এই পাই ক্যান্সেল। এবার যদি 4 দ্বারা তুমি এই 180কে কাটো তাহলে তুমি পাবে 45 ডিগ্রি। সুতরাং 2 নাম্বারটা সঠিক। আর 45 ডিগ্রি সঠিক হলে π/4 ডিগ্রি এটা তো হতেই পারে না। π/4 রেডিয়ান হলে π/4 ডিগ্রি হওয়ার কোনো চান্স নেই। সুতরাং 2 নম্বরটা সঠিক, 3 আর 2 সঠিক, এজন্য গ নম্বরটা সঠিক উত্তর। আশা করি এই চমৎকার প্রশ্নটির টেকনিক্যাল উত্তর তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। 9 নম্বর প্রশ্নটি দেখো কি বলা হয়েছে, দুটি চাকার পরিধির পার্থক্য বলা হয়েছে 22 মিটার, ব্যাসার্ধের পার্থক্য কত মিটার তা আমাদের বের করতে হবে। সময় কিন্তু অর্ধেক পার হয়ে গেল। হ্যাঁ, বাকি অর্ধেক সময়ে যারা আনসার করো নাই করতে পারো। দেখো হ্যাঁ, অনেকেই আনসার করতে পারবে আমি জানি, কেউ কেউ হয়তো পারছো না। এটি কিন্তু একটি মধ্যমমান প্রশ্ন, কঠিন নয়, সহজও নয়। কাজে যারা আনসার করতে পারো না আনসার করে ফেলো। হ্যাঁ, সময় শেষ। চলো এবার আগে আমরা সঠিক উত্তরটা দেখে নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। কিভাবে হলো দেখো, দুটি চাকার পরিধির পার্থক্য দেওয়া আছে, ব্যাসার্ধের পার্থক্য বের করতে বলা হয়েছে। পরিধি কাকে বলে আমরা জানি, যদি বৃত্তাকার কোনো বস্তুর ব্যাসার্ধ আর হয় তাহলে তার পরিধি হয় 2πr। আর যেহেতু ব্যাসার্ধের পার্থক্য চেয়েছে, সুতরাং আমরা বুঝতেই পারছি দুটি চাকার মধ্যে একটি বড় আর একটি ছোট। তো বড় চাকার ব্যাসার্ধকে বড় আর দিয়ে প্রকাশ করি, আর ছোট চাকার ব্যাসার্ধকে ছোট আর দিয়ে প্রকাশ করি। আর তাহলে বড় চাকার পরিধি হবে 2π বড় আর ছোট চাকার পরিধি হবে 2π ছোট আর। তাহলে পরিধির পার্থক্য হবে 2π বড় আর মাইনাস 2π ছোট আর, পরিধির পার্থক্য। আর এই পরিধির পার্থক্য 22। এবার 2π কমন নাও। এবার আমাদের টার্গেট যেহেতু ব্যাসার্ধের পার্থক্য বের করা, তাহলে আর মাইনাস আর এর মান বের করতে হলে 2π দ্বারা উভয় পক্ষে ভাগ করে দাও। 2π দ্বারা ভাগ করাতে আমরা কি পেলাম, আর মাইনাস আর ইকুয়ালস টু 22/2π। এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষে, মানে লব ও হরকে যদি কাটাকাটি করি, তাহলে উপরে পাবো 11, নিচে পাবো পাই। 11কে পাই দ্বারা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে নাও, দেখো তুমি রেজাল্ট পেয়ে যাবে 3.5। তাই এই উত্তরটি হচ্ছে 3.5, অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 নম্বর, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, এবং এটি একটি বহুপদী,
অপশনগুলো লক্ষ্য করো, দুটি অপশন ষাটমূলক এককে দেওয়া আছে এবং একটি অপশন আছে রেডিয়ান এককে। আমাদের দেখতে হবে কোনটি সঠিক, নাকি তিনটি সঠিক, নাকি দুটি সঠিক, সেটি বাছাই করতে হবে। সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে এবং সময় শেষ। চলো আগে সঠিক উত্তরটা দেখে নেই। নিশ্চয়ই এই প্রশ্নটিও তোমরা অনেকেই আনসার করেছো। এটি বলা যেতে পারে একটি কঠিন মান প্রশ্ন। হ্যাঁ, তোমরা জানো যে উচ্চতর গণিতে 25টি MCQ দিয়ে প্রশ্ন সেট সাজানো হয় এবং সেখানে 25টি MCQ এর মধ্যে 2টি বা সর্বোচ্চ 3টি প্রশ্ন থাকবে যা কঠিন মান, মানে অত সহজে তুমি উত্তর বের করতে পারবে না, একটু সময় নিয়ে বের করতে হবে। এ কারণেই কিন্তু যে প্রশ্নগুলো সহজ মান এবং মধ্যম মান সেগুলি খুব দ্রুত আনসার করে, টেকনিক্যাল রুল যদি তোমার জানা থাকে তাহলে খুব দ্রুত আনসার করে সেখান থেকে কিন্তু সময় সেভ করতে হবে কঠিন মান প্রশ্নগুলোর উত্তর করার জন্য। তো এই প্রশ্নটিও ওই ধরনের একটি কঠিন মান প্রশ্ন। চলো আমরা দেখি যে প্রশ্নটার সমাধান অতি সহজে কিভাবে করা যায়। তোমরা অন্তত এটুকু বুঝতে পারছো যে যেহেতু ব্যাসার্ধ আর চাপ দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য আর কেন্দ্রে উৎপন্ন কোণ চাওয়া হয়েছে, নিশ্চয়ই এই অঙ্কটি S=r θ এই সূত্র দিয়ে হবে। এটি কিন্তু পরিষ্কার, এ নিয়ে কোনো সমস্যা নেই আশা করি কারোর মধ্যেই। সবাই এটা জানো, যারা এই অধ্যায় স্টাডি করেছো তারা নিশ্চয়ই সবাই জানো। তাহলে এই অঙ্কটা করতে হবে S=r θ এই সূত্র দিয়ে। এই সূত্রে তুমি যদি মনে করো যে বাম পাশে r θ ডান পাশে s মনে করতে পারো, তাহলে r θ = s এভাবে তুমি ভাবতে পারো। r θ = s যদি হয় তাহলে থিটা হবে s/r, এটা হবে। তার আগে সঠিক উত্তরটা নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে ঘ। আর এই যে আমি ইতিমধ্যে বলেছি থিটা = s/r, এস হচ্ছে চাপের দৈর্ঘ্য যেটা 50 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ কিন্তু 1 মিটার। এই একটি সেন্টিমিটার অপরটি মিটার, এটি তো হতে পারে না, দুটিকে এক রকম এককে প্রকাশ করতে হবে। সো আমরা করি কি, এই 50 সেন্টিমিটারকে মিটার এককে নিই, তাহলে 50 সেন্টিমিটারে হবে 0.5 মিটার। তাহলে এস এর পরিবর্তে 0.5 মিটার আর আর আছে 1 মিটার, তাহলে 0.5 / 1, উপরেও মিটার নিচেও মিটার, কাটাকাটি গেছে এই জন্য লিখি নাই। ওকে, তার মানে এটার রেজাল্ট হলো 0.5 কি ডিগ্রি নাকি রেডিয়ান। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। থিটাকে, এখন থিটার মান যেটা পেয়েছি এটাকে কি ডিগ্রি লিখবো নাকি রেডিয়ান লিখবো? হ্যাঁ, এটি অবশ্যই রেডিয়ান। মনে রাখবে S=r θ এই সূত্রে থিটা রেডিয়ান এককে পরিমাপকৃত। কাজে এই যে রেজাল্ট আমরা পেলাম 0.5, এটা অবশ্যই রেডিয়ান এককে। 0.5 মানে হাফ, তাহলে হাফ রেডিয়ান। তাহলে 2 নম্বরটা সঠিক উত্তর। আপাতত আমরা এটুকু জানলাম। এবার 3 এবং 1 দুইটাই কিন্তু ষাটমূলক পদ্ধতিতে একক দেওয়া, কাজে এই রেডিয়ানকে আমাদের ষাটমূলক পদ্ধতিতে নেওয়া দরকার। আমরা তো জানি রেডিয়ানকে কিভাবে ষাটমূলক এককে প্রকাশ করতে হয়, অর্থাৎ ডিগ্রি এককে প্রকাশ করতে হয়। তাহলে এই যে 0.5 রেডিয়ান, একে আমরা ষাটমূলকে নেওয়ার জন্য এই 0.5কে 180/π দ্বারা গুণ করব, কারণ আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এই জন্যে 0.5কে 180/π দ্বারা গুণ করলাম, তাতে 180কে 0.5 দ্বারা গুণ করলে হবে 90, তাহলে রেজাল্ট আসবে 90/π রেডিয়ান, এই রেজাল্টটা আসবে। দেখো তাহলে 3 নম্বরের রেজাল্টটা সঠিক, এই যে 90/π ডিগ্রি। এখন প্রশ্ন হলো 1 নম্বরটাও তো ডিগ্রি এককে, তাহলে 90/π হতে পারে কিন্তু 28 ডিগ্রি 38 মিনিট হবে কিনা তা প্রকাশ করার জন্য, তা বের করার জন্য তুমি ক্যালকুলেটারে 90কে পাই দ্বারা ডিভাইড করো। 90কে পাই দ্বারা ডিভাইড করলে তুমি এইরকম একটা রেজাল্ট পাবে ক্যালকুলেটারের স্ক্রিনে, 28.64788976 এই রেজাল্ট পাবে। এখন এই রেজাল্ট যখন পেলে স্বাভাবিকভাবেই তুমি চিন্তা করবে 1 নম্বর তাহলে সঠিক নয়, কিন্তু না। এই রেজাল্ট পাওয়ার পর তুমি কি করবে, দেখো তোমার ক্যালকুলেটারে ইএনজি নামে একটা বাটন আছে, ইএনজি। এই ইএনজি বাটনের ঠিক উপরেই একটি বাটন পাবে, যে বাটনের উপরে আছে ডিগ্রি, তারপরে একটা কমা, তারপরে 2টা কমা, তার মানে ডিগ্রি মিনিট সেকেন্ড।
এই বাটনটাতে চাপো। এই রেজাল্ট ক্যালকুলেটরের স্ক্রিনে আসার পর ওই বাটনটা চাপো, তুমি পেয়ে যাবে 28 ডিগ্রি 38 মিনিট। তার মানে কি 1 নম্বর অপশনটাও সঠিক। এ কারণে এই প্রশ্নটির উত্তরে 1, 2, 3 তিনটি সঠিক, অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। আশা করি তোমরা 10 নম্বরের এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার 11 নম্বর, চমৎকার একটি সহজ মান প্রশ্ন, খুবই সহজ। নিশ্চয়ই আমি মনে করি কয়েক সেকেন্ডের মধ্যে 100% স্টুডেন্ট এই প্রশ্নটির সঠিক উত্তর করে ফেলবে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। তারপরও আমি বলবো, যদি কেউ না করতে পারো, হতেই পারে তোমরা হয়তো বা এই অধ্যায়ের প্রিডিসকাশনটা ভালো করে পড়োনি। প্রিডিসকাশন পড়লে নিশ্চয়ই পারতে। হ্যাঁ, প্রশ্নটা, সময় কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে এবং সময় শেষ। প্রশ্নটা নিশ্চয়ই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়েছ। সেক্সাডেসিমাল সিস্টেমে কোন পরিমাপের একক কোনটি? আগে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ সেক্সাডেসিমাল সিস্টেমে কোন পরিমাপের একক হচ্ছে সমকোণ। তোমরা নিশ্চয়ই জানো এসএসসি লেভেলে তোমাদের বইয়েতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন পরিমাপের পদ্ধতি দুটি, যদিও কোন পরিমাপের পদ্ধতি কিন্তু তিনটি, যেটা উপরের ক্লাসগুলোতে গিয়ে তোমরা জানবে। তোমাদের সিলেবাসে, তোমাদের বইতে বলা আছে দুটি। কোন পরিমাপের পদ্ধতি? দুটি। একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। এই ষাটমূলক পদ্ধতি, এটাকে ইংরেজিতে বলা হয় সেক্সাডেসিমাল পদ্ধতি, আর বৃত্তীয় পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সার্কুলার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক সমকোণ, এটা আমরা জানি। সুতরাং সেক্সাডেসিমাল সিস্টেমে কোন পরিমাপের একক হচ্ছে সমকোণ। আশা করি এই সহজমান প্রশ্নটির উত্তর নিয়েও তোমাদের আর কোনো দ্বিধা থাকলো না। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। 12, নাম্বার 12, একটি চিত্রের উপর দুটি প্রশ্ন, তার মানে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। অভিন্ন তথ্যের উপরে দুটি প্রশ্ন, 12 এবং 13। 12 নম্বরের প্রশ্নটা উত্তর করতে হবে এই চিত্রের উপর ভিত্তি করে, এবং 13 নম্বরের প্রশ্নটা উত্তর করতে হবে। অর্ধেক সময় অলরেডি চলে গেছে, বাকি অর্ধেক সময়ে দেখো 12 নম্বরের প্রশ্নটি পারো কিনা। 12 নম্বরের প্রশ্নটি হচ্ছে, আলফা কত রেডিয়ান? আলফা, দেখো একটি ত্রিভুজ আছে বৃত্তের ভিতর, হ্যাঁ, এবং এই ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে। হ্যাঁ, সময় শেষ হয়ে গেল। দুটি কোণ বলা আছে আলফা বিটা, আর এই চিত্রের নিচে দেখো বলা আছে ও বৃত্তের কেন্দ্র এবং আলফা ইস্টু বিটা ইকুয়ালস টু 3:4। এখন ও যদি কেন্দ্র হয়, না, আগে সমাধান দিচ্ছি না, আগে আমি উত্তরটা বলে দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের অনেকেরই আগ্রহ হচ্ছে যে উত্তরটাকে আগে মিলিয়ে নিবে। তো উত্তরটা আগে মিলিয়ে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। নিশ্চয়ই তোমাদের অনেকেরই উত্তর সঠিক হয়েছে। যাদের হয় নাই তারা তো অবশ্যই দেখে নেবে যে কেন হলো না, কোনটি আসলে হবে, কিভাবে আমাদের করতে হবে, এই উত্তরটা কিভাবে বের করতে হবে, নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, আর এই প্রশ্নটির সঠিক উত্তর যে করতে পেরেছ, নিশ্চয়ই সে অনেক দক্ষ, তাকে অভিনন্দন। তো চলো আমরা উত্তরটা কিভাবে আসলো এটা দেখে নিই। দেখো, যেহেতু বলা হয়েছে ও বৃত্তটির কেন্দ্র, সুতরাং আমরা বলতে পারি বিসি ব্যাস, এই যে এবিসি ত্রিভুজের যে বিসি বাহু, এই বাহুর উপরেই যেহেতু কেন্দ্র রয়েছে, সুতরাং এটি ব্যাস। আর ব্যাস দ্বারা বৃত্তে উৎপন্ন কোণ বৃত্তস্থ কোণ, বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। সুতরাং বিএসি কোণ এক সমকোণ। বিএসি কোণ যদি হয় এক সমকোণ, তাহলে আলফা আর বিটা কোণের সমষ্টি হবে এক সমকোণ। এজন্যে কিন্তু আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু π/2। এক সমকোণ মানে π/2 রেডিয়ান। তো বৃত্তীয় মান নিচ্ছি আমরা, যেহেতু আলফা কত রেডিয়ান তাই চেয়েছে। তাহলে এখান থেকে আমরা পেতে পারি বিটা ইকুয়ালস টু π/2 মাইনাস আলফা। এই যে এই আলফাটা আমরা ওপাশে নিয়ে নিলাম পক্ষান্তর করে। তাহলে বিটা ইকুয়াল টু π/2 মাইনাস আলফা। এখানে যদি তুমি লসাগু করো ডান পাশে, 2 লসাগু নিয়ে, তাহলে আমরা পাবো পাই মাইনাস টুয়াইজ আলফা। তো বিটার মানটা আমরা এইভাবে বের করে নিলাম। এখন এই অনুপাতে আসি, এই যে আলফা ইস টু বিটা ইকুয়ালস টু 3/4।
এটা আসলাম, এই যে আলফা ইস টু বিটা, এটা আলফা বাই বিটা লিখলাম, ইকুয়ালস টু 3:4, এটাকে লিখলাম 3/4। এবার যদি আমরা আলফার জায়গায় রেখে বিটার জায়গায় যদি এই যে বিটা এর মানটা বসে, এই যে বিটা ইকুয়ালস টু পাই মাইনাস টোয়াইজ আলফা বাই 2, বিটার পরিবর্তে যে বিটার মানটা আমরা এখানে পুট করে দিলাম ইকুয়ালস টু 3/4, ঠিকই থাকলো। এবার তাহলে এই যে এই 2 এটা এই আলফার সাথে গুণন করে দাও, তাহলে টোয়াইজ আলফা ডিভাইডেড বাই পাই মাইনাস টোয়াইজ আলফা, আর ডান পাশে যা আছে তাই, এই যে টোয়াইজ আলফা ডিভাইডেড বাই পাই মাইনাস টোয়াইজ আলফা ইকুয়ালস টু 3/4। এবার যদি তুমি আড়াআড়ি গুণন করো, এই যে এইদিকে গুণন করলে 8 আলফা ইকুয়ালস টু 3 পাই মাইনাস 6 আলফা, এরকম আসলো। এখান থেকে এই যে যেহেতু আমাদের টার্গেট আলফার মান বের করা, কাজেই এই -6 আলফা এ পাশে আনলে 8 আলফা প্লাস 6 আলফা, তার মানে 14 আলফা ইকুয়ালস টু 3 পাই, তাহলে আলফা ইকুয়াল টু 3 পাই বাই 14। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবং এই যে আলফার মান আমরা বের করে নিলাম, এটা ছিল 12 নম্বরের প্রশ্নটার চাওয়া, এবং সঠিক উত্তরটা আমরা দেখে নিলাম। তো এই উদ্দীপকের উপরেই 13 নম্বরের প্রশ্নটা আছে, আমরা 13 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 13 নম্বরের প্রশ্নটা কি আছে? 13 নম্বরের প্রশ্নটার সময় শুরু হয়ে গেছে। তোমরা যারা আনসার করতে পারো প্রথমে আনসার করে নাও, আমি তো অবশ্যই সমাধান দেব। 13 নম্বরের প্রশ্নটা কি, যে ব্যাসার্ধ ও বি এর মান বলা আছে 3 সেন্টিমিটার, তাহলে চাপ এ বি সমান কত? ব্যাসার্ধ ও বি সমান যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে চাপ এ বি এর মান কত? এটা আরেকটি কঠিন মান প্রশ্ন। আমরা কত সহজে করতে পারি সেটাই দেখার বিষয়। সময় কিন্তু শেষের দিকে এবং শেষ। তো চলো আমরা এই উত্তরটা আগে মিলিয়ে নেই। যারা আনসার করতে পেরেছ তারা মিলিয়ে নাও সঠিক উত্তরটা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ এক্ষেত্রে চাপের মান হবে, চাপ এ বি এর মান হবে 5.3856 সেন্টিমিটার। তো কি করে হলো চলো আমরা দেখে নিই। একটু লক্ষ্য করো যে এখানে ব্যাসার্ধ ও বি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, আর চাপ এ বি ইকুয়ালস টু কত? তো চাপ এ বি যদি আমরা বের করতে চাই, তাহলে লক্ষ্য করো চাপ আর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এস এবং আর দেওয়া আছে, এস এবং আর। তাহলে বের করতে হবে আমাদের, এস এবং আর দেওয়া আছে তা নয়, এস বের করতে হবে, এ বি বের করতে হবে, আর দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু থিটা দরকার, সেই থিটা কিন্তু দেওয়া নেই। যে চাপের মানের কথা বলা হচ্ছে ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে এ বি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি কোণ। এই এ ও বি কোণ কিন্তু এখানে উল্লেখ করা নেই। এ ও বি কোণ ছাড়া আমরা কিন্তু এ বি বের করতে পারবো না, যদিও ও বি দেওয়া আছে। তাহলে এ ও বি কোণটা আগে বের করা আমাদের টার্গেট। এখন এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। লক্ষ্য করো এ বি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ কিন্তু এই যে বিটা। তাহলে এই একই চাপের উপর দণ্ডায়মান এই যে কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ এবং বৃত্তস্থ কোণ এ সি বি কোণ মানে বিটা, তাহলে নিশ্চয়ই এ ও বি কোণ হবে টোয়াইস বিটার সমান, কেননা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এ ও বি কোণ ইকুয়ালস টু টোয়াইস বিটা। তো আমরা 12 নম্বরের সলিউশনে কিন্তু আমরা পেয়েছিলাম বিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস আলফা। তো এখানে টোয়াইস বিটা বের করলাম, কারণ আমার টোয়াইস বিটা আসবে এ ও বি কোণের মান, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে আমরা পেলাম টোয়াইস বিটা ইকুয়াল টু পাই মাইনাস টোয়াইস আলফা। এই টোয়াইস বিটা হলো এ ও বি কোণের মান। ওকে, তো এখন এই টোয়াইস বিটা ইকুয়ালস টু পাই মাইনাস টোয়াইস আলফা, আলফার মানটা আমরা বসিয়ে দিলাম। আলফার মান তো আমরা পেয়েছি 12 নম্বরে, হ্যাঁ 3 পাই। এখানে টোয়াইজ আলফার মান সরাসরি বসানো হয়েছে, টোয়াইজ আলফার মান। তো কেন আলফার মান 3 পাই বাই 14, তাহলে টোয়াইজ আলফা 2 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করো, এপাশে টোয়াইজ আলফার মান 3 পাই বাই 7 হবে 2 দ্বারা গুণ করলে, সেই টোয়াইজ আলফার মান 3 পাই বাই 7। তাহলে এবার যদি 7 তুমি লসাগু নাও, 7 পাই মাইনাস 3 পাই, তার মানে 4 পাই বাই 7, এটা কিন্তু টোয়াইজ বিটার মান। তার মানে কি কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু এবার পেয়েছি। এবার কিন্তু আমরা বের করতে পারি যে এস ইকুয়ালস টু আর, এই যে থিটা, এস তো আমাদের এই যে চাপ, এস ইকুয়ালস টু এই যে আর 3 সেন্টিমিটার ইন্টু এই যে বিটা, এই যে এ ও বি কোণ, তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণ কত? টোয়াইস বিটা। টোয়াইস বিটা কত? 4 পাই বাই 7, এই যে 4 পাই বাই 7। তাহলে আমাদের চলে আসলো এই 3 4 12 পাই, 12কে পাই দ্বারা গুণ করো,
ক্যালকুলেটরে, তারপরে যে রেজাল্ট আসবে তাকে 7 দ্বারা ভাগ করো, তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবে 5.3855874006। তো এত বড় পর্যন্ত কোনো রেজাল্টই রাখা হয়নি ক খ গ এর। আমরা দেখব যে এর সাথে মিলে কোনটি, কোন অপশনটি মিলে। আমাদের এখানে দশমিকের বামে ক নম্বরে দশমিকের বামে 3, খ নম্বরে 4, গ নম্বরে 5, কাজেই এই যে 5 দশমিকের বামে 5 এই উত্তরটার সাথে এটা মিলে। এবং এখানে দশমিকের পরে 4 ঘর রাখা হয়েছে, আমরা দেখি দশমিকের পরে 3, 8, 5, 5, এই 5কে বানানো হয়েছে 6, কেননা পরের ঘরে আছে 8, মানে আসন্ন মান নেওয়া হয়েছে, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটাও কিন্তু কঠিন মান প্রশ্নের অন্তর্গত। তোমাকে অবশ্যই কঠিন মান 2-1টা প্রশ্নের সলিউশন করার মানসিকতা থাকতে হবে। তো আমরা দেখো এখানে মূল যে বিষয়টা, তাহলে মূল বিষয়টা হলো যে চাপ এবি আর ব্যাসার্ধ ওবি, চাপ আর ওবি। তো কেন্দ্রস্থ কোণ লাগবে, তাহলে এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওবি কোণ লাগবে, আর এওবি কোণ এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, আর এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ বিটা। তাহলে কেন্দ্রস্থ কোণ হবে ওই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এওবি কোণ হবে টুয়াইস বিটা। এটা যখন সিদ্ধান্ত নিলাম, তখন এটা যখন পেলাম এই চিত্র থেকে, তখন আমরা ওই 12 নং থেকে পেয়েছিলাম বিটা ইকুয়ালস টু π/2 মাইনাস আলফা। এখানে 2 দ্বারা গুণ করে যে 2 বিটা ইকুয়ালস টু π মাইনাস টুয়াইস আলফা, 2 বিটা পাওয়াটা জরুরি ছিল, কেননা কেন্দ্রস্থ কোণ টুয়াইস বিটা। তারপরে π মাইনাস টুয়াইস আলফা, π মাইনাস টুয়াইস আলফার মান এই যে আমরা তো পেয়েছিলাম যে আলফা ইকুয়ালস টু 3π/14, সেখান থেকে 2 দ্বারা গুণ করে কিন্তু টুয়াইস আলফা ইকুয়াল টু 3π/7, টুয়াইস আলফার মান 3π/7, তাহলে এখানে 7 লসাগু নিয়ে 4π/7, তাহলে আমরা টুয়াইস বিটার মান পেলাম। এবার এস ইকুয়াল টু আর থিটা, ওই সূত্র থেকে এই মানটা আমরা খুব সহজে বের করে নিলাম। খুব যে কঠিন বিষয়টা কিন্তু তা না। এখানে ধরতে পারা যে চাপ আর ব্যাসার্ধ, তার মানে এস এবং আর দেওয়া আছে, সেক্ষেত্রে এস এবং আর দেওয়া আছে তা না, একটা তথ্য দেওয়া আছে আর এস বের করতে হবে, তাহলে আরেকটা তথ্য তো আমাদের নাই, সেই তথ্যটা আমাদের এই চিত্র থেকে বের করে নিতে হয়েছে। এইটুকুই কিন্তু এখানে মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যা হোক, আমরা কঠিন মান 2টি প্রশ্ন দিয়ে সাজানো অভিন্ন তথ্যভিত্তিক একটি প্রশ্নের সমাধান আমরা করতে পারলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 14 নম্বরের প্রশ্ন। এটিও চিত্র নির্ভর একটি চমৎকার প্রশ্ন। আমার বিশ্বাস যে তোমরা অনেকেই আনসার করতে পারবে, তবে সাবধানে আনসার করো। যদিও মনে হচ্ছে সহজ মান, কিন্তু আমি এটাকে সহজ মান বলতে নারাজ। এটি আসলে মধ্যম মান একটি প্রশ্ন, একেবারে সহজ নয়, আবার একেবারে কঠিনও নয়। সময় কিন্তু শেষের দিকে, নিশ্চয়ই অনেকে আনসার করতে পেরেছ। যারা আনসার করো নাই এখনও সুযোগ আছে এবং সময় শেষ। চলো এবার এই প্রশ্নটির উত্তর আগে দেখে নেই। যারা আনসার করতে পেরেছ তারা মিলিয়ে নাও তোমার উত্তরটি হয়েছে কিনা। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ 180/π সেন্টিমিটার। তবে হ্যাঁ, এই যে এই অপশন 180/π সেন্টিমিটার না দিয়ে এটা কিন্তু এভাবেও থাকতে পারত, 180কে পাই দ্বারা ভাগ করে যা হয় সেটা হয়তো দিয়ে দিতে পারত। তো এটা এই পর্যন্ত আছে, তাই এটাই নিয়েছি। আর যদি এভাবে না থাকতো তাহলে ওভাবে খুঁজতাম, ব্যাপারটা এরকম। তো এবার সমাধানে যাই যে এটা কত সহজে কিভাবে সমাধান করা যায়। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং চাপ এবি আর এবির মান দেওয়া আছে 60 সেন্টিমিটার, তার মানে চাপের দৈর্ঘ্য দেওয়া আছে। আর দেখো এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ দেওয়া আছে, কিন্তু কোণের পরিমাণ কিন্তু ষাটমূলক পদ্ধতিতে, অর্থাৎ ডিগ্রি এককে দেওয়া আছে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। এখন চাপ, ব্যাসার্ধ এবং চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিষয়ক অঙ্ক করতে হলেই, সমাধান করতে হলেই আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেটা হলো এস ইকুয়ালস টু আর থিটা। আর এই সূত্রে থিটা কিন্তু রেডিয়ান এককে পরিমাপকৃত কোণ। কাজেই আমাদের এখানে এবি চাপে আবদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটা তো রেডিয়ান এককে নাই, এটাকে কিন্তু অবশ্যই রেডিয়ান এককে করে নিতে হবে। আর 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 রেডিয়ান, এটা মুখস্থ থাকলে কিন্তু ভালো।
তো এবার আমি মূল সূত্রে যাই, এস ইকুয়ালস টু আর থিটা, এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে আর থিটা ইকুয়ালস টু এস লিখতে পারি, আর সেখান থেকে আমাদের যেহেতু ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস বাই থিটা। এবার এস তো আমাদের দেওয়াই আছে 60 সেন্টিমিটার, আর থিটা আমি যেটা বলেছি যে 60 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 3। এখন এই 60 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 3 কীভাবে? দেখো, 60কে পাই বাই 180 দ্বারা গুণন, কেননা আমরা জানি ডিগ্রি এককে পরিমাপকৃত কোণকে পাই বাই 180 দ্বারা গুণ করলে রেডিয়ান এককে পরিমাপকৃত কোণ পাওয়া যায়, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এই জন্য কিন্তু 60 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো পাই বাই 3। আর এটা মুখস্থ রাখতে পারলে সবচেয়ে ভালো। আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, সেই হিসাবে 90 ডিগ্রি পাই বাই 2 রেডিয়ান হয়, 90 ডিগ্রি হয় পাই বাই 2 রেডিয়ান, আর 60 ডিগ্রি পাই বাই 3 রেডিয়ান, 45 ডিগ্রি পাই বাই 4 রেডিয়ান এবং 30 ডিগ্রি পাই বাই 6 রেডিয়ান। এই কয়েকটি মান অন্তত মুখস্থ রাখা দরকার। মুখস্থ রাখলে কি হয় যে এমসিকিউ এর জন্য, এগুলি কেমনে আসে তা তো বোঝোই, কিন্তু এমসিকিউ এর জন্য সময় সেভ করা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু কিছু কিছু মৌলিক বিষয় কিন্তু আসলে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে ব্রেন থেকে আসা উচিত। সেই দিক থেকে এটা মুখস্থ রাখবে যে 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এবার আসি, আর ইকুয়ালস টু এস বাই থিটা, এখানে এস হলো 60 আর থিটা হলো পাই বাই 3। তাহলে এই যে পাই বাই 3, নিচে যে 3, এটা 60-র সাথে গুণন হয়ে গেলে 180 বাই পাই। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু 180 বাই পাই অপশনে আছে, তাই এটাই সঠিক উত্তর। আর যদি 180কে পাই দ্বারা ভাগ করে একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা সেই কাজটুকুও করতাম। আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তরও খুব সহজেই বুঝে নিতে পেরেছ এবং অনেকেই সঠিক উত্তর করতে পেরেছ। এবার এই পরীক্ষার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 15 নাম্বার প্রশ্ন। তো 15 নম্বরের প্রশ্নটি শুরু হয়ে গেল। বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং এইটা ভালো করার চেষ্টা করো, এটার সঠিক উত্তর করার চেষ্টা করো। নিশ্চয়ই অনেকেই পারবে আমি বিশ্বাস করি, তারপরও যারা দুর্বলতা আছে যাদের, তারা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে হয়তো। দেখো, সময় কিন্তু শেষ ভাগে পৌঁছে গেছে, আর কয়েক সেকেন্ড সময় আছে। যারা আনসার করো নাই এখনও আনসার করার সুযোগ আছে এবং সময় শেষ। এবার আগে উত্তরটা মিলিয়ে নিই। যারা আনসার করেছো তারা উত্তর মিলিয়ে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। 2 এবং 3 নম্বর অপশন দুটি সঠিক। এখন কি করে এলো সেটা জানা দরকার। হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন, ফ্যান্টাস্টিক আমি বলবো। এ কারণে যে প্রশ্ন দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু আসলে এত সহজ নয়। দেখো, এখানে কিন্তু ডিগ্রি এবং মিনিটে একটা কোণের মান দেওয়া আছে, ডিগ্রি এবং মিনিটে 65 ডিগ্রি 42 মিনিট। আর অপশনগুলো দেখো, 1 নম্বরে শুধু ডিগ্রি, আর 2 নম্বরে আছে শুধু রেডিয়ান, এবং 3 নম্বরে আছে ডিগ্রি। তার মানে 2টা একক শুধু ডিগ্রি এককে, আর একটা অপশন আছে রেডিয়ান এককে। তাহলে আমাদের এই ডিগ্রি মিনিটকে ডিগ্রি এককে এবং রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। তো এটা করার উপায় কি? প্রথমে তুমি এই 65 ডিগ্রি 42 মিনিট ক্যালকুলেটারে অপারেট করতে পারো কিনা, অর্থাৎ ক্যালকুলেটারে কি তুমি লিখতে পারো 65 ডিগ্রি কিভাবে লিখে বা 42 মিনিট কিভাবে লিখে? এটা কি তুমি ক্যালকুলেটারে কখনো লিখেছো? দেখো, যদি না লিখে থাকো তাহলে ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি 65 চাপো, অর্থাৎ ক্যালকুলেটারে 65 আনো। দেন দেখো, তোমার ক্যালকুলেটারে একটা বাটন আছে, লেখা আছে ক্যাপিটাল লেটারে লেখা আছে ENG। এই ENG বাটনের উপরেই তুমি আরেকটি বাটন পাবে, সেটি হচ্ছে ডিগ্রি, তারপরে একটি কমা, এরপরে স্পেস দিয়ে 2টি কমা, তার মানে ডিগ্রি মিনিট সেকেন্ড।
এই বাটনটাতে চাপো। এই বাটনটাতে চাপার পর তুমি স্ক্রিনে দেখতে পারবে 65 ডিগ্রি। এবার তোমার দরকার 42 মিনিট। তুমি এবার 42 ক্যালকুলেটারে চাপো, 4 and 2 42। তারপরে তুমি আবারও ওই ডিগ্রি মিনিট সেকেন্ডের ওই বাটনটা চাপো। তাহলে তুমি এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ 65 ডিগ্রি 42 মিনিট, রাইট? এবার তুমি কি করবে? ইকুয়াল বাটন চাপবে। ইকুয়াল বাটন চেপে আবারও ওই ডিগ্রি মিনিট সেকেন্ডের বাটনটা চাপলে তুমি যেটা পাবে সেটা হলো 65.7 ডিগ্রি, যা আমাদের অপশনের 3 নম্বরে রয়েছে। তার মানে 3 নম্বর অপশনটা সঠিক, আমরা অন্তত একটি পেয়ে গেলাম। এবার যেহেতু 65.7 ডিগ্রি এটি সঠিক উত্তর, সুতরাং 65.5 ডিগ্রি এটি সঠিক উত্তর নয়, এটি আর পরীক্ষা করার কিছু নেই। 1 নম্বরটা সঠিক নয়। এবার 2 নম্বরটা সঠিক কিনা, 2 নম্বরে তো রেডিয়ান এককে আছে। তো এই যে 65.7 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা তো আমরা জানি, ডিগ্রিকে কিভাবে রেডিয়ান এককে প্রকাশ করতে হয়। কাজেই তুমি করবে কি, এই যে 65.7 ডিগ্রি এটা ক্যালকুলেটারে আছে তোমার স্ক্রিনে, এটাকে মুছিয়ে দাও, অর্থাৎ এসি বাটনটা চাপো, বাস এটা চলে যাবে। পুনরায় তুমি 65.7 তোলো। তোলার পর এবার তুমি কি করবে? এই যে 65.7 এইটাকে ভাগ করবে তুমি 180 দিয়ে। ভাগ করেছ। এখন 180 দিয়ে কেন ভাগ করলাম? আসলে ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করতে চাই, পাই বাই 180 দিয়ে গুণন করতে হয়। তার মানে পাই দ্বারা গুণন 180 দ্বারা ভাগ। সেই পাই দ্বারা গুণনের কাজটা আমরা পরে করব, 180 দ্বারা ভাগ করার কাজটা আগে করছি। এজন্যে ভাগ 180 চাপবে। ওকে, এবার 180 দ্বারা ভাগ করার পর তুমি ইকুয়াল বাটনে চাপো। ইকুয়াল বাটনে চাপার পর তুমি যেটা পাবে সেটা হলো 0.365, এই সংখ্যাটা পাবে। এবার এই সংখ্যাটা পাওয়ার পর তুমি এইটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার জন্য একটা স্পেশাল বাটন আছে, ওই যে ডিগ্রি মিনিট সেকেন্ড, ওই বাটনের উপরের দিকেই একটি স্পেশাল বাটন পাবে, যে বাটনের উপরে লেখা আছে এ, তারপরে লেখা আছে বি বাই সি, এরকম। এই বাটনটাতে চাপো। এই বাটনটাতে চাপলে হবে কি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা দশমিক ভগ্নাংশে আছে, এটা সাধারণ ভগ্নাংশে পরিণত হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে তুমি দেখবে এরকম 73/200, এরকমভাবে দেখবে। তাহলে এই যে 65.7 এটাকে আমরা 180 দ্বারা ভাগ করে এটা পেয়েছি। এখন একে পাই দ্বারা গুণ করলে কি হবে? 73 পাই/200। তাহলে দেখো আমাদের 2 নম্বর অপশনে আছে 73 পাই/200 রেডিয়ান। তার মানে কি এটা সঠিক উত্তর। এভাবে 2 নম্বর যে সঠিক উত্তর তা আমরা বাছাই করতে পারি। আশা করি তোমরা এই 15 নম্বরের প্রশ্নটিও বুঝতে পেরেছো, উত্তর বুঝতে পেরেছো যে কিভাবে এই উত্তরটা আমাদের আনতে হবে বা যাচাই করতে হবে। এবার এই 15 নম্বরের প্রশ্নটার সাথে সাথে আমাদের কিন্তু এক্সাম শেষ হয়ে গেল, কিন্তু সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের সেই বৈশিষ্ট্য শেষ হয়েও হইল না শেষ। আমি তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রেখেছি। হ্যাঁ, এই বোনাস কোশ্চেনটির সঠিক উত্তর দিয়ে তোমরা কিন্তু তোমাদের স্কোর বাড়িয়ে নিতে পারো। সুতরাং প্রস্তুত হও সেই বোনাস কোশ্চেনের সুযোগটা নিতে। তোমাদের পরীক্ষা হয়েছে 15 মার্কে 15টি প্রশ্ন, কিন্তু একটি বোনাস কোশ্চেন দেওয়া হলো। উত্তর পারলে তোমার স্কোরে কিন্তু 1 যোগ হবে। দেখি তোমরা কে কে এই বোনাস স্কোরটা করতে পারো। প্রশ্নটা শুরু হয়ে গেল। 16 নম্বর প্রশ্ন দেখো, sin 9 × π/2 - 8 কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত? এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারলে তোমার কিন্তু স্কোরটা বাড়বে। 15তেই তোমার মূল্যায়ন হবে, কিন্তু তুমি 1 নম্বর বোনাস পেতে পারো সঠিক উত্তর দিয়ে। সময় কিন্তু শেষের পর্যায়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই অনেকেই আনসার করতে পেরেছ, এবং যারা পারো নাই এখনও কয়েক সেকেন্ড আছে, উত্তর করতে পারো, সময় কিন্তু শেষ। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটার সঠিক উত্তর আগে না দিয়ে বরং তোমরা একটু অপেক্ষায় থাকো, যারা আনসার করেছো একটু অপেক্ষায় থাকো, আর আগে সলিউশন দিই, পরে উত্তরটা তুমি মিলিয়ে নাও, কেমন? তো দেখো, তাহলে এই যে সাইনের পরে যেটা আছে 9 × π/2 - 3, এই কোণের সাইন অনুপাত কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত?
তার মানে সাইন 9 × π/2 - 8 এটি একটি কোণ বলা হয়েছে। সাইন 9 × π/2 - θ এটাকে কোণ বলা হয়েছে যে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত। এবার আমার একটি প্রশ্ন তোমাদের কাছে, তোমরা একটু যাচাই করে দেখো। যেমন একটি কোণ 30 ডিগ্রি, এটা কিন্তু একটা কোণ। প্রশ্ন করতেই পারি এই 30 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত। তোমরা কিন্তু সহজেই বের করতে পারবে এটা প্রথম চতুর্ভাগে, কেননা প্রথম চতুর্ভাগ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সুতরাং এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক একইভাবে আমি যদি বলি 150 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, তুমি বলবা 150 ডিগ্রি এটা তো 90-এর চেয়ে বড়, 180-র চেয়ে ছোট, কাজেই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তার মানে কোন চতুর্ভাগে অবস্থিত কোনো একটা কোণ, সেই কোণ কিন্তু এরকম হবে। কিন্তু এই যে এই কোণ 30 ডিগ্রি, এই কোণের সাথে আমি যদি সাইন বসিয়ে দিই কোণের আগে, তাহলে সাইন 30 ডিগ্রি কি কোণ? আমার প্রশ্ন, তুমি নিজেকে প্রশ্ন করো, 30 ডিগ্রি কোণ, অবশ্যই 30 ডিগ্রি একটি কোণ, কিন্তু সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এটি কি কোণ? অফকোর্স নট। তুমি নিশ্চিত রূপেই জানো যে সাইন 30 ডিগ্রি কিন্তু কোণ নয়। 30 ডিগ্রি কোণ, কিন্তু সাইন 30 ডিগ্রি কোণ নয়। মানে হচ্ছে সাইনের পরে বা কজের পরে বা ট্যানের পরে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই যে সাইন কজ ট্যানের পরে যে অংশটা, ওইটা কোণ। যখনই তার আগে সাইন বা কজ বা ট্যান, কোসেক, কট ইত্যাদি বসে, তখন কিন্তু এটা কোণ নয়, তখন এটা জাস্ট একটি সংখ্যা। যেমন সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। কাজেই সাইন সামথিং এটা কিন্তু কোণ নয়, এটি একটি সংখ্যা। আর একটি সংখ্যা যদি আমি উল্লেখ করে বলি যে 18, এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত, এটা কোনো কথা হলো? 18 কোন চতুর্ভাগে অবস্থিত, এটা কোনো প্রশ্ন হতে পারে? অফকোর্স নট। কাজেই এই প্রশ্নটি একটি ইনভ্যালিড প্রশ্ন, এটার কোনো উত্তর নেই। তোমরা আশাহত হলে তো? না, আশাহত হওয়ার কোনো কারণ নেই। দেখো আমি ব্যাখ্যা করছি। আসলে এই প্রশ্নটি কোনো এক সালে কোনো এক বোর্ডে এসেছে, বোর্ড পরীক্ষায়। যে প্রশ্নটি আসলে সঠিক নয়। আমি এই প্রশ্নটি এখানে এনে তোমাদেরকে যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো, বোর্ডের প্রশ্নেও কখনো কখনো এরকম ভুল আসতে পারে, খুব স্বাভাবিক। আমরা কিন্তু অনেক সময় ভাবতেই পারি না যে বোর্ডের প্রশ্ন ভুল থাকবে, কিন্তু বোর্ডের প্রশ্নে ভুল থাকে, এটা তার প্রমাণ। এখন তোমার প্রশ্ন হলো, যদি ভুল থাকে তাহলে আমরা আনসার করব কিভাবে? ধরুন আমি ধরতে পারলাম যে এই প্রশ্নটি ভুল, তাহলে আমি কি এটা আনসার করব না? হ্যাঁ, এইখানে এই প্রশ্নটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন, খুবই গুরুতর প্রশ্ন, যে তাহলে তুমি এটা আনসার করবে কি না। বোর্ডের প্রশ্নে ভুল থাকলে এক্সামিনারদের নৈতিকভাবেই ওই ভুল প্রশ্নে নাম্বার দিয়ে দেওয়া উচিত। যেটা অলিখিত একটা নিয়ম যে যদি কোনো প্রশ্নে ভুল থাকে, বোর্ডের কোনো প্রশ্নে, শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্যে ওই প্রশ্ন যারাই টাচ করবে তাদেরকেই নম্বর দিয়ে দেওয়া। সুতরাং তুমি অবশ্যই টাচ করবে, তুমি একটা প্রশ্নে টাচ করবে, তাহলেই তুমি নাম্বার পাবে। এইটা নৈতিক একটি ব্যাপার, তবে এটা এক্সামিনারের উপরও ডিপেন্ড করে যেন তিনি নাম্বার দিবেন কিনা। আর এমসিকিউ এর ক্ষেত্রে এক্সামিনার তো ওএমআর মেশিন, তার কাছে তো কোনো দয়াময় নেই। সেক্ষেত্রে আল্লাহ মাহবুব জানে যে তোমার কপালে কি হবে। আসলে এক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নেই। যা হোক, এরকম একটি দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহের একটি প্রশ্ন তোমাদের সামনে এই শেষ দিকে এসে দিয়ে তোমাদের মনটা নিশ্চয়ই আমি খারাপ করে দিলাম। মন খারাপ করার কোনো কারণ নাই। আসলে আমাদের যারা এক্সামিনার, যারা প্রশ্ন প্রণেতা, তাদের এই নৈতিক বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখা উচিত। বোর্ডের প্রশ্নে অবশ্যই ভুল থাকা উচিত নয়। এই কথা বলে আমি আজকের এই এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্ট টেকনিক সলিউশন ক্লাসের ইতি টানছি। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের পরবর্তী দুটি অনুশীলনী অর্থাৎ 8.2 এবং 8.3 উপর বাছাইকৃত এরকম
15টি কোশ্চেন নিয়ে একটি কোশ্চেন সেট তৈরি করব এবং তার উপরে তোমরা এভাবে এক্সাম দিবে আর আমি শর্ট টেকনিক সলিউশনগুলো দিব। আর এভাবেই আমাদের অষ্টম অধ্যায়ের এমসিকিউ এর প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো বলে রাখি, যতগুলো প্রশ্নের শর্ট টেকনিক সলিউশন দিলাম, তোমরা যদি এগুলি শুধুমাত্র এই প্রশ্নগুলিরই সঠিক উত্তর অর্থাৎ শর্ট টেকনিক সলিউশন প্র্যাকটিস করো, এই অধ্যায় থেকে তোমাদেরকে আটকাতে পারবে না ইনশাল্লাহ, যেভাবেই প্রশ্ন হোক। তো আগামী এক্সাম ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।